প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মুহূর্তে বসে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে। খুব সুন্দর একটা পরিবেশ। তো আমার সাথে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী এবং এবছর পুরো এ ইউনিটের টপ রেজাল্ট করা শিক্ষার্থী বুরহান। তো বুরহানের অ্যাডমিশন যাত্রা এবং তোমাদের জন্য থাকবে কিছু এক্সক্লুসিভ গাইডলাইন। সো অবশ্যই এই গাইডলাইন এবং অ্যাডমিশন যাত্রা শুনতে হলে কিন্তু থাকতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। তো বুরহান, ফার্স্ট অফ অল, ইউনিভার্সিটিতে তুমি আসছো, স্বপ্নের বলা যায় একটা ক্যাম্পাস, আইনের মতো একটা আইনের মতো একটা সাবজেক্টে পড়াশোনা করতেছো। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ ইউ। সো আসলে তোমার অনুভূতিটা কেমন এবং এখন কেমন ফিল করো? জি ভাই, যদি প্রথমে বলতে চাই, আল্লাহর কাছে আল্লাহর অশেষ রহমতে এবার আমি চান্স পেয়েছি। আমার কাছে অনুভূতিটা আসলেই খুবই ভালো, কারণ সর্বদাই চিন্তা করতাম যে দেশের স্বনামধন্য কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন পড়তে পারি। এবছর সেটা সফল হয়েছে। যাক। আচ্ছা, এই যে এখন ক্যাম্পাসের কত বিশাল, 753 একরের কি বিশাল একটা ক্যাম্পাস, একদম পুরা আহ, বাংলাদেশের এত বড় জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে এত সুন্দর স্টেডিয়াম নাই, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে। খুব সুন্দর একটা পরিবেশে বসে আছি। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে এই ফিল গুলো কেমন হতো এগুলো যখন বিশ্ববিদ্যালয়ে চান্স দেখতে? পাওয়ার আগে যখন আমি এগুলো দেখতাম, আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যেতাম। কখনো কখনো ভাবতাম যে আসলে কি আমি এমন কোনো জায়গায় যেতে পারবো, বা সেই স্বপ্ন পূরণের জন্য আমাকে ঠিক কতটা কষ্ট করতে হবে। এগুলা যখন ভাবতাম তখন নিজের ভেতরে একটা আলাদাই মোটিভেশন আসতো, কারণ এগুলা নিজেকে এগিয়ে যাওয়ার জন্য অনেক মোটিভেশন দেয়, সেলফ মোটিভেশন মোটিভেশন দেয়, দেয়। রাইট। আসলে আমিও যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন ক্যাম্পাসের ভিডিওগুলো দেখতাম, এটা খুবই মোটিভেশন দিত। আচ্ছা, বুরহান অ্যাডমিশনে সে খুব বলা যায় একদম সফল একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং বলা যায় আইন, যেটা সবার স্বপ্নের সাবজেক্ট, সেই সাবজেক্টে পড়াশোনা করতেছে। তো বুরহান, অ্যাডমিশনে আসলে তুমি কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করছিলে, আর তোমার সাথে যারা ব্যর্থ হয়েছে তারা কেন ব্যর্থ হলো, বা তোমার যে ফ্রেন্ড ছিল যারা একসাথে প্রস্তুতি নিচ্ছিলে, তারা তাদের স্বপ্নের ক্যাম্পাস কিংবা স্বপ্নের কাছে স্বপ্ন ছুঁতে পারেনি, তো আসলে তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল আর তাদের ব্যর্থ হওয়ার কারণগুলো কি? জি ভাই, যদি প্রথমে বলতে হয় আমার অ্যাডমিশন স্ট্র্যাটেজি যেটা ছিল, অ্যাডমিশন স্ট্র্যাটেজি নিয়ে সর্বপ্রথম ধারণা আমি আনা শুরু করি যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। তখন থেকেই ভাবনা শুরু করি, যদি আমি নিজেকে একটু এগিয়ে না রাখি অন্যদের থেকে, তাহলে সবার সাথে যেই ইঁদুর দৌড় বলে যেটা অ্যাডমিশনটাকে, এই ইঁদুর দৌড়ে আমি পিছিয়ে পড়বো। তো এর জন্য প্রথমেই আমার কাজ ছিল বেসিক ঠিক রাখা। ইংলিশ বা বাংলা যে বেসিক, কারণ ইংলিশ আর বা বাংলা আমার নিজের পড়া এইচএসসিরই সাবজেক্ট ছিল, এবং এগুলো অ্যাডমিশনেও আসতো। তো আমি প্রথমেই শুরু করি বাংলা এবং ইংলিশের নিজে যতটা দুর্বলতা আছে সেগুলো ঠিক রাখা। এবং এরপর পরে যখন আমি এইচএসসি পরীক্ষা দিই, তখন আমি সেলফ স্টাডি, যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য, এটার উপরে জোর দিই। এবং আমার আরেকটা জিনিস ছিল কনসিস্টেন্সি। আমি অন্যদের মতো হয়তো 15-16 ঘন্টা পড়তাম না, 6-7 ঘন্টা বা 5-6 ঘন্টায় রেগুলার করে পড়তাম। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা চান্স পায়নি, অনেকে আছে এরকম যে তারা 12-13 ঘন্টা করে পড়েছে দিনে, কিন্তু তারপরেই 2-3 দিন তারা আর পড়তে পারেনি বা কোনো কারণে তারা পড়েনি। এবং আরেকটা জিনিস ছিল আমার বুক সিলেকশন। আমি নির্দিষ্ট কিছু বুক, যেগুলো বাজারে ভালো নামি দামি বই, এবং যেগুলো পড়লে আসলেই চান্স পাওয়া যায়, এবং সেখানে যে সিলেক্টিভ টপিকগুলো আছে, আমি টপিক সিলেকশন করছিলাম। আমার কাছে মনে হয় টপিক সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বই বা গাইড যাই বলি না কেন, এটা ভ্যাস্ট জিনিস। সব জিনিস আসলেই আসে না পরীক্ষায় বা সমান গুরুত্বপূর্ণ নয়। আমি চেষ্টা করেছিলাম যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো সঠিকভাবে কভার করা, এবং একই বই বারবার রিভিশন দেওয়া। আচ্ছা বুরহান, তুমি অ্যাডমিশনের একদম শুরুতেই, মানে যখন তুমি অ্যাডমিশন প্রস্তুতি শুরু করলে, তখন আসলে তুমি কি করছিলে? মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যখন প্রস্তুতি শুরু করছো, কি ঢাকা জি ভাই। বিশ্ববিদ্যালয়ের জন্য যখন প্রস্তুতি শুরু করছো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পেতে হবে, এখন আমি কিভাবে আমার প্রিপারেশনটা শুরু করব? ভাই, যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ওপর কারো ফ্যাসিনেশন থাকে, তাহলেই তার প্রথম কাজ হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক গুলো কভার করা। বিগত 10 বছরের কোয়েশ্চেন তো অ্যাটলিস্ট ভালোভাবে কভার করাই উচিত। এছাড়াও আরো কোয়েশ্চেন ভালোভাবে কভার করলে বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্ন গুলো দেয়, আসলে বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা বুঝতে পারলে আসলে অনেক লাভ হয় শিক্ষার্থীদের জন্য। কারণ প্যাটার্নের মাধ্যমেই একটা স্টুডেন্ট বুঝতে পারে যে আমাকে কোন টপিকটা পড়তে হবে এবং কোন টপিকটা ছাড়তে হবে।
আমার কাছে মনে হয় অ্যাডমিশনে পড়ার থেকে ছাড়তে পারা বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, খুব দারুণ একটা কথা বলছো। আচ্ছা বুরহান, তুমি মেডিকেলদের জন্য প্রিপারেশন নিয়েছিলে, তুমি যখন ভিডিওটা আমরা যখন প্রথম কথা বলি তখন এই বিষয়টা বলছিলে। তো আসলে তুমি মেডিকেল থেকে যে এখন আইনে আসছো, মানে সায়েন্স থেকে তুমি বলা যায় আর্টসের একটা সাবজেক্টে জি ভাই। আসছো। সো যারা তোমার মতো এমন সায়েন্স থেকে আর্টসে বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চায় তাদের জন্য আসলে তুমি কি গাইডলাইন দিবে? যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চায় তাদের জন্য আমার প্রথমে যে কথা, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি বিভাগ পরিবর্তন করলে আমি কি পারবো, কারণ সারা জীবন সে সায়েন্সে পড়ছে এবং হুট করে আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দেওয়া তার জন্য একটু চ্যালেঞ্জিং লাগেই। তবে আমার মতে এটা যদি সে নির্ভীকভাবে চিন্তা করে এগিয়ে যায় তাহলে সে সফল হতে পারবে। আচ্ছা, সফল হতে পারবে। তো সায়েন্সের পড়াশোনা একরকম, আর্টসের পড়াশোনা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কিছু সাধারণ ম্যাথ এবং সাধারণ বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। তো আসলে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়, এটা কি আসলে তাদের জন্য চ্যালেঞ্জিং, না এটা আসলেই সম্ভব এবং খুব সহজভাবেই সম্ভব? এটা ভাই যদি কেউ সেভাবে চেষ্টা করে খুব সহজভাবেই সম্ভব, যেটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতে পারি। কারণ আমি যখন বিভাগ পরিবর্তন করে আসি তখন আমার অন্য অন্য যারা আর্টসের বন্ধু ছিল তারা তো আমার থেকে অনেক এগিয়েই ছিল, কিন্তু আমি আমার কনসিস্টেন্সি, আমার টপিক সিলেকশন, আমার বুক সিলেকশন এগুলো দিয়ে আমি তাদের অনেকের থেকেই এগিয়ে গিয়েছি এবং এমন হয়েছে আমার অনেক আর্টসের ফ্রেন্ডই হয়তো চান্স পায় নাই কিন্তু আমি চান্স পেয়ে গেছি। আচ্ছা, আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়, অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু সেখানে সিট কিন্তু রিজার্ভ থাকে। অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টের সাথেই সায়েন্সের স্টুডেন্টের কম্পিটিশনটা হয়, আর্টসের স্টুডেন্টের সাথে আর্টসের কম্পিটিশনটা হয়। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা করে কোনো সিট সিট রিজার্ভেশন নাই, সবার জন্যই 1800 সিট এবং সবাই একই মেরিট পজিশন পায়। সো আসলে এখানে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কিছুটা সাধারণ ম্যাথ, সাধারণ বিজ্ঞান, খুব সামান্য যেগুলো তোমাদের কাছে খুবই সহজ লাগবে, এবং বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বা যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি, এটার উপর প্রিপারেশন নিলেই কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি আসবে। তো বুরহান কিন্তু তোমাদের অনেক এক্সক্লুসিভ কথা বলছে, তোমরা নোট করে নিতে পারো যে বুরহান কোন কোন টপিক্সের উপর কথা বলছে, কোন কোন পয়েন্টে কথা বলছে। তুমি যদি তোমার লাইফে যদি সেই পয়েন্টগুলো যদি তুমি ফলো করতে পারো, বুরহানের মতো ইনশাল্লাহ তোমার সফলতাও অবধারিত। আর তোমরা যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে যদি তোমাদের প্রস্তুতি নিতে চাও, তাহলে এখনই কিন্তু আমাদের কোর্স রয়েছে, অ্যাভেলেবেল কোর্স, অল ইন অন কোর্স আছে, যেখান থেকে তুমি যে কোনো ইউনিভার্সিটির জন্য কিন্তু একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো। এবং সব থেকে বড় বিষয় হলো এখন কিন্তু চলছে 50% ডিসকাউন্ট, এবং 50% ডিসকাউন্টের এই লুক্রেটিভ অফার যদি তুমি লুফে নিতে চাও তাহলে এক্ষুনি আমাদের পেজে ইনবক্স করো। ইনশাল্লাহ আমাদের যে অ্যানরিস্ট লেকচার শিট আছে এবং আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেল তোমাদের যে গাইডলাইন, সাজেশন, ইনস্ট্রাকশন দিবে, যদি তোমরা এগুলো ফলো করতে পারো ইনশাল্লাহ তোমার সফলতা অবধারিত।